আপনি সরকার হইয়া গরিবের পেটে লাত্তি দেন, গরিবের জগৎ দেন না, কিছু দেন না। কি কারণে? কাম করে ভাত খায়, রিক্সা চালায়, মাথার গাম পায়ে হালায়া, সেই টাকা দিয়া বাল বাচ্চা লইয়া একটু মাল সাবানা করছি, সব আপনারা কেন বাইঙ্গা লাইছেন? কি কারণে? আমরা মনে করিয়ে দিচ্ছি, যত শ্রাদ্ধ করেন, যত লুটপাট করেন, যত পদ্মা সেতু আর মেট্রো রেল বাঁচান, বাংলাদেশ মির্জাফরদেরকে আগেও ক্ষমা করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। আমরা কি খেয়াল করছি সাম্প্রতিক সময়ে দুর্নীতি বিরোধী এক ধরনের অ্যাকশনে আছে সরকার? এটা দেখা যাচ্ছে। মানে বিচার সম্পর্কে একটা কথা বলা হয়, বিচার হলেই হয় না, জাস্টিস বলা হয়। সেটা যে হয়েছে সেটা দৃশ্যমানও হতে হয়। আসসালামু আলাইকুম। এই মাত্র পাওয়া তাজা খবর। এবার একজন সাধারণ মানুষ, তিনি রক্তকরম করা উত্তেজিত কিছু বক্তব্য দিয়েছেন। একজন সাধারণ রিক্সা চালক, তিনি বলেছেন যে আমরা রিক্সা চালিয়ে খাই, তারপরে সরকার কেন আমার এই দোকানপাট ভেঙে দিল, কি কারণে সরকার কেন এই কাজ করলো? তো এই পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই এক ভিডিওর মাধ্যমে আপনারা দেশের সকল নিউজ পাবেন। তো পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। পাশাপাশি এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ ভাই, তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে যারাই মির্জাফরি করেছে তাদেরই করুণ পরিণতি হয়েছে। মির্জাফরকে আগেও কেউ ক্ষমা করেনি, এখনো করে না, ভবিষ্যতেও কেউ ক্ষমা করবে না। তো যারাই মির্জাফরি করবে তারাই ঘৃণিত, তারাই নিন্দিত এবং তারাই শাস্তি ভোগ করবে, তাদেরকেই মানুষ অপছন্দ করবে। এই কথা বলেছেন ব্যারিস্টার ফুয়াদ ভাই। এবং বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের প্রেক্ষাপট এবং বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ করে কথা বলেছেন বাংলাদেশের একজন আলোচক, বিশ্লেষক, রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ডাক্তার জাহিদ ভাই। তো ডাক্তার জাহিদ ভাই তিনি কি কথা বলেছেন সেই কথাগুলো আপনাদের সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো এবং শোনাবো। তো দেখলে এবং শুনলে আপনারা বুঝতে পারবেন। তো বেশি কথা বলাবো না, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও আগে ধৈর্য সহকারে দেখে আসি। সরকার হইয়া গরিবের পেটে লাত্তি দেন, গরিবের জগৎ দেন না, কিছু দেন না। কি কারণে? কাম করে ভাত খায়, রিক্সা চালায়, মাথার গাম পায়ে হালায়া, সেই টাকা দিয়া বাল বাচ্চা লইয়া একটু মাল সাবানা করছি, সব আপনারা কেন বাইঙ্গা লাইছেন? কি কারণে বলেন? আপনারা চান কি সরকার বলছে গরিবের পেটে লাত্তি দিতে? বলেন কি কারণে এরকম অত্যাচার করতেছেন আপনারা? হ্যাঁ, না কোনো লুটিস দেওয়া হয় না। ঠিকান লুটিস দিলে আমরা মাল সাবানো সব বাইর করে লাইতাম, কোনো লুটিস দেওয়া হয় না। হালিম সাহেব, হ্যাঁ না এটা, হ্যাঁ সাদেক খানের গরু, গরু ছাগল, হ্যাঁ হ্যাঁ কোনো এটা নাই না, হ্যাঁ জায়গার মালিক না। কেন হ্যার নামে আমি কব? হ্যার নামে কেন আমি বলবো? হ্যাঁ আপনি তো জায়গা আসেন, আমি দেখাই দেই। এই জায়গায় আজকে 43 বছর ধরে এই জায়গায় নদী আসছিল, নদী 400-300 পানি আসছিল এই জায়গায়। আমি আজীবন মাছ ধরে গেছি এই জায়গার ভিতরে। স্যার ঠিক আছে স্যার, এই স্যার আজকে আপনি না স্যারের ঠিকান না দাদা, নোটিশ দেওয়া হয় না। নোটিশ দিলে তাই আমরা এই জায়গায় থাকতাম না, তো আমরা বাইরে যেতাম করতে, বাইক তো ভাঙতে পারতো। ঠিক আছে হ্যাঁ, আমাকে আমরা তো কামে দাদা, কামে থাকবো না, কামে না গেলেও খাবো কি করে? চুরি করবো, ডাকাতি করবো? হ্যাঁ পরে পরে আমরা চালু করে আইসি, আমার ফোন দিছে। আমরা না সময় দাও না, ওরা তো পিছিয়ে, ওরা তো এই জায়গায়, ওরা তো আসলে সব কামে কাছে। আমরা রিক্সা চালাই, রিক্সা বন্ধ করে থুইয়া হেয়ার পর আসছি আমরা কোথায় ভাঙ্গা লাগবো সব অত্যাচার। হেয়ার আগে ভাঙ্গা লাগছে, বাইর করার আগে ভাঙ্গা লাগছে, কেমন বাইর করবো? না 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 লুটিস দেয় না, আম করে লুটিস দিলে আমরা ভাঙবো, আমরা বাইরামো না। আমরা মনে করিয়ে দিচ্ছি, যত শ্রাদ্ধ করেন, যত লুটপাট করেন, যত পদ্মা সেতু আর মেট্রো রেল বাঁচান, বাংলাদেশ মির্জাফরদেরকে আগেও ক্ষমা করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। প্রকল্প উদ্বোধনের নামে বিভিন্ন অনুষ্ঠান করা হয়, কিন্তু প্রকল্পের যে আবার সমাপনী অনুষ্ঠানের নামেও নতুন করে দেশের টাকা লুটপাট করা যায়, এইটা শুধুমাত্র আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির মির্জাফর আর খসিটি বেগমদের জমানায় সম্ভব ছিল। পলাশির প্রান্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার সূর্য ডুবিয়ে দিয়েছিল, সে রবার্ট ক্লাইভ, জগৎ শেঠ, মিজাত, রায়দুল্লভরা আজকে হাসছে যে মির্জাফর আর খসিটি বেগমরা 2024 সালে বাংলাদেশে বসে পলাশির প্রান্তরের সেই সূর্যকে ডুবানোর ইতিহাসকে পর্যন্ত ডুবিয়ে দিয়েছে। তারা বাংলাদেশে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের নামে কোটি কোটি টাকা লুটপাট করে শ্রাদ্ধ করা যায় জনগণের, সেটার নতুন নমুনার আয়োজন করেছে। অথচ আমরা দেখছি সিলেট, সুনামগঞ্জে
4.5 কোটি মানুষ বিভিন্ন উত্তরাঞ্চলের জেলাগুলোতে তলিয়ে গেছে। তৃতীয় দফার মতো বন্যায় গত 2 মাসে জেলা প্রশাসক থেকে বলা হয়েছে তাদের নাকি টাকা নাই, যারা বন্যার পানিতে ডুবে আছে তাদেরকে সাহায্য করবার। লক্ষ লক্ষ মানুষের ইন্টারভিউ শুনলাম, গত 4 সপ্তাহ ধরে কোনো খাবার নাই, পানি নাই, শুকনো বিস্কুট নাই, অথচ টাকার শ্রাদ্ধ করবার নামে দেখেন এই নয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির মির্জাফর আর খসিদ বেগমরা কিভাবে টাকার লুটপাট করে। পদ্মা সেতুর কিনারে যারা এই লুটপাটের প্রকল্পকে আবার নতুন করে জাতির কাছে হাজির করে, শুধুমাত্র এই জাতি যেন রবার্ট ক্লাইভদের উত্তরদের সুর যারা আছে মির্জাফর আর খসিদ বেগমদের প্রতি যেন কৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা বারবার বলেছি আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একমাত্র তুলনা হবে সেই পলাশীর প্রান্তরের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। এই দখলদার সরকারের রবার্ট ক্লাইভ, খসিদ বেগম আর মির্জাফরদের সাথে একমাত্র তুলনা হবে সেই 1757 বাংলার আম্রকাননের সাথে। পদ্মা সেতু কেন সারা বাংলাদেশের প্রত্যেকটা সেতু প্রকল্পের শ্রাদ্ধ আয়োজন করেন, সমাপনী অনুষ্ঠান করেন, কোটি কোটি টাকা লুটপাটের টাকা খরচ করেন, কিন্তু মনে রাখবেন বাংলাদেশের মানুষ আপনাকে রবার্ট ক্লাইভদের মতোই ডাকাত মনে করে, লুটেরা মনে করে, মির্জাফর আর খসিদ বেগম মনে করে। এবং সেই দিনের জন্য স্মরণ করিয়ে দিচ্ছি মির্জাফরদের করুণ পরিণতির কথা। বুড়িগঙ্গায় যেভাবে খসিদ বেগমকে ইট আর পাথর মাথায় ঝুলায় দিয়ে ডুবাইয়া দেওয়া হয়েছিল, জগৎ শেডার চাঁদকে বড় বড় দুর্গের উপর থেকে বস্তা পেঁচিয়ে দিয়ে ঝুলিয়ে মারা হয়েছিল, সেই খবরের কথাগুলো মনে রাখেন। ফেরাউনদের পতনের কথা মনে রাখেন। কেবলমাত্র ছাগল দিয়ে কয়েকটা বেরোজেরার মতিউরের চেহারা আসছে, মাছি আর মশা দিয়ে আল্লাহ তাআলা ফেরাউন আর নমরুদদের মারার ইতিহাস আছে। বাংলাদেশের খসিদ বেগমদের মৃত্যু আগামী 200-250 বছর এই জুলুমের জন্য, এই জমানার জন্য, এই জমিনের জন্য উদাহরণ হয়ে থাকবে। তাই শ্রাদ্ধ আয়োজন করতে পারেন, কিন্তু মনে রাখবেন তা দিয়ে আপনার 2 পয়সার লাভ হবে না। গতকালকের এই শ্রাদ্ধের আয়োজনে আমরা দেখেছি পিছনের অর্ধেক সিট খালি পড়ে আছে। প্রধানমন্ত্রীর মিটিংয়েও কেউ যাবার প্রয়োজন মনে করে না। এমপি মন্ত্রী পাটপাড়িদের সাথে একাকার হয়ে কেউ চেয়ারে বসবার প্রয়োজন মনে করে না, কারণ জনগণের এতটুকু সম্মান বোধ আছে। আমি রিক্সা চালায় খাবো, সিএনজি চালায় খাবো, তারপরও খসিদ বেগম আর মির্জাফরদের সাথে এক চেয়ারে এক মঞ্চে বসবো না। এটাই হচ্ছে বাংলার মানুষের স্বাধীনতার স্পিরিট। পলাশীর প্রান্তর থেকে 260 বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার জাগবে, আবার প্রতিবাদ করবে। যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে, ভেহিকেল দিয়ে, কানুন দিয়ে, র্যাবের গুম খুনের ইতিহাস জমা করে, বিডিআর দিয়ে, সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের 20 কোটি মানুষের স্বাধীনতার সম্ভব। আমরা কি খেয়াল করছি সাম্প্রতিক সময়ে দুর্নীতি বিরোধী এক ধরনের অ্যাকশনে আছে সরকার? এটা দেখা যাচ্ছে। মানে বিচার সম্পর্কে একটা কথা বলা হয়, বিচার হলেই হয় না, জাস্টিস বলা হয়। সেটা যে হয়েছে সেটা দৃশ্যমানও হতে হয় মানুষের সামনে। ঠিক এই ধরনের একটা ব্যাপার যে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এরকম একটার পর একটা ঘটনা আমাদের সামনে আসছে এবং আমাকে জানতে দেওয়া হচ্ছে। এখন কেউ প্রশ্ন করতে পারেন আমরা কি, নাকি অন্য কোনো অডিয়েন্স আছে? সেই প্রশ্নটাই একটু জবাব হিসাবে খুঁজতে চাইবো এই ভিডিওতে। আমি কয়েকটা সাম্প্রতিক ঘটনাকে একটু একত্র করে জাস্ট নিউজের অল্প একটু হেডলাইন এবং কোনো কোনো ক্ষেত্রে সামান্য একটু পড়ি। যেমন ধরুন, পুলিশের সাবেক কর্মকর্তা শামসুদ্দোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট। উনি অতিরিক্ত আইজিপি ছিলেন, অতিরিক্ত মহাপরিদর্শক। তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে তাদেরকে চার্জশিট দিয়েছে দুদক। এটা আমাদের সামনে মিডিয়াতে এসছে। তাদের বিরুদ্ধে 66,48,69,981 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এবং আমরা এখানে দেখেছি যে তার স্ত্রীর অ্যাকাউন্টে সম্পদ অনেক বেশি। প্রায় সব দুর্নীতিগ্রস্ত যেসব লোকজন লুটপাট করেন তাদের স্ত্রীর নামেই অনেক বেশি সম্পদ রাখা হয়, সেটা আমরা জানি। এইটা একটা খবর। এবং এই ভদ্রলোকের বিরুদ্ধে, এই ভদ্রলোককে নিয়েই আলাদা করে হয়তো কথা বলা যেতে পারতো। একজন অ্যাডিশনাল আইজিপি, পুলিশের জাস্ট সর্বোচ্চ পদটার নিচের পদটা, দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকা একজন মানুষ কিভাবে এই পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এবং এগুলো তো দুদক যেগুলো স্পেসিফিক পেয়েছে, কনক্রিট প্রমাণ পেয়েছে সেগুলো। এছাড়াও এর বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে, বিভিন্ন পত্রপত্রিকায় এসছে। এর মধ্যে ইভেন একটা মানে গুলশানে একটা 200 কোটি টাকা মূল্যমানের বাড়ি নিজ দখলে রেখে দেওয়ার অভিযোগ আছে। এটা আমি আজকে ওনাকে নিয়ে আলাদাভাবে করতে চাইছি না, তাই আমি আরও কিছু খবর, যেমন গতকালই খবর আসলো কাস্টমস কমিশনারের বসুন্ধরার 9তলা বাড়ি ও 2 ফ্ল্যাট জব্দের আবেদন, এটা দুদক করেছে। এখানে দুর্নীতি মানে আবেদনের শুনানি করেছিল কোর্টে গিয়ে। সেখানে তার কি ছিল, বসুন্ধরা একটি 9তলা বাড়ি ও রাজধানীতে থাকা 2টি ফ্ল্যাট ও 3টি বাণিজ্যিক স্পেস তার অধিকারে আছে। দুদক শুনানি করে এগুলো জব্দ করে রাখার জন্য আদেশ দিয়েছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে কমিশনার মোহাম্মদ এনামুল হক, কাস্টমস কমিশনার। তার বিরুদ্ধে এই আদেশ এসছে। আমরা বুঝতে পারি কতটুকু সম্পদ এখানে আছে। ঠিক এর মধ্যেই একদিন আগে খবর, এনবিআর ও সহজের সাবেক কর্মকর্তা স্বামী স্ত্রীর নামে দুদকের মামলা।
রাজস্ব বোর্ডের সাবেক সহকারী পরিচালক বদ্রুন্নাহারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই দিনে তার স্বামী সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমদের বিরুদ্ধে দুদক মামলা করেছে। মানে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত 7 কোটি টাকার সম্পদ পেয়েছে। এছাড়া বদ্রুন্নাহার 1 কোটি 30 লাখ টাকা সম্পদের মিথ্যা তথ্য দিয়েছেন। তাদের ছেলে আসিফ মাহমুদ ওরফে আসিফ হাসানের মালিকাধীন গ্লোবাল কনসেপ্ট একটি প্রতিষ্ঠানে পাওয়া গেছে, এরকম তথ্য আছে। বিস্তারিত যাচ্ছি না আজকে। কর কর্মকর্তা ফয়সাল এনবিআর থেকে অবমুক্ত। আবার এনবিআর এর আরেকজন, মানে মতিউরের পর, মতিউর এনবিআরকে আমাদের সামনে ভীষণভাবে নিয়ে এসছে, তারপর আরেকজন, তার নাম হচ্ছে কাজী আবু মোহাম্মদ ফয়সাল, তাকে আনা হয়েছে, ওনাকে অবমুক্ত করা হয়েছে। 27 জুন বৃহস্পতিবার ঢাকার আদালতের কাছে কাজী আবু মোহাম্মদ ফয়সালের অবৈধ সম্পদ অর্জনের বিবরণ তুলে ধরেছে দুর্নীতি দমন কমিশন। তবে এই ঘটনার প্রতি এনবিআর অফিস করেননি বলে জানা গেছে। দুবেদকের আবেদনের পরিপ্রেক্ষিতে কাজী ফয়সাল ও তার স্ত্রীর নামে ঢাকা নারায়ণগঞ্জে 5 কাঠা 2টি প্লট, শ্বশুরের নামে থাকা ঢাকা রমনা এলাকায় একটি ফ্ল্যাট, খিলগাঁও শাশুড়ির নামে 10 কাঠা প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। সো এখানেও আমরা খেয়াল করছি তার বিরুদ্ধে দুদক কাজ করেছে। এছাড়াও এই কর্মকর্তাও তার আত্মীয় স্বজনের নামে থাকা 19টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে থাকা 87টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন। তার মানে এখানেও একজন এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আরেকটা জিনিস আমি একটু যোগ করে রাখতে চাই, এটা ঠিক দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে না, একজন সহকারী পুলিশ সুপার চাকরি হারিয়েছেন দুর্নীতি ও অসদাচরণের দায়ে। এখানে এক ধরনের ব্ল্যাকমেইলিং এর হিস্ট্রি আছে, আমি সেই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এসব আচরণ পুলিশের কাছে ডাল ভাত, আমরা জানি বুঝি, কিন্তু এই ক্ষেত্রে এই ভদ্রলোকের চাকরি গেল। এবং যেটা সবচেয়ে জরুরি কথা, এটা মিডিয়ায় আনা হলো, জানানো হলো। এই কয়েকটা ঘটনা খুব অল্প কিছুদিনের মধ্যে হয়েছে, এবং আমরা ট্রেন্ড যদি বিশ্লেষণ করি আমরা ধারণা করতে পারি এই ধরনের দুর্নীতির জন্য দুদক অ্যাকশন নিচ্ছে বা সরকারের দিক থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই ধরনের তথ্য আমাদের সামনে আসার কথা। একটু যোগ করে রাখি, তার কয়েকদিন আগেই পরিমণির সাথে সম্পর্কের জেরে পুলিশের একজন কর্মকর্তা জনাব সাকলায়েন চাকরি হারিয়েছেন বা হারাতে যাচ্ছেন, এরকম একটা ফাইনাল সুপারিশ হয়েছে। এই তথ্য আমাদের সামনে এসছে। ফলে হচ্ছে শুরু করছিলাম যে এক ধরনের দুর্নীতি বিরোধী অভিযান বাংলাদেশে চলছে। একসময় যে তথাকথিত শুদ্ধি অভিযানের কথা বলা হলো, এবং দুদককে আমরা সাবালক হয়ে উঠতে দেখছি। দুদকের বিরুদ্ধে আমাদের ভীষণ সিরিয়াস অভিযোগ ছিল, তারা কখনোই দুর্নীতি দেখে না। কোথাও যদি প্রচুর হইহট্টগোল এবং শোরগোল হয়, মাঝে মাঝে একটু নড়ে চড়ে, তাও ডেকে তাদেরকে এক ধরনের ক্লিন চিট দেয়, হলো তার কাজ। এছাড়া আপনি যদি কাউকে হয়রানি করতে চান তখন দুদক লেলিয়ে দেওয়া হয়। ডক্টর ইউনূসের বিরুদ্ধে এখন যেমন লেলিয়ে দেওয়া হয়েছে, এর আগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল। এরকম কাজ যার বিরোধী দল মতকে সিরিয়াসলি অপ্রেস করার জন্য দুদককে ব্যবহার করা হয়েছে। কিন্তু সেই দুদককে এখন দেখা যাচ্ছে সরকারের বিভিন্ন জায়গায় কর্মরত বা চাকরি থেকে রিটায়ার করা মানুষের বিরুদ্ধে ভীষণ সিরিয়াসলি নেমেছে। আর যেগুলো সেন্সেশনাল কেস, এর মধ্যে অন্তত দুটোর ক্ষেত্রে তো দুদক করেছে, যদি এটা তারা স্বতঃস্ফূর্ত বা স্বপ্রণোদিত হয়ে করেনি। জনাব বেনজির এবং জনাব মতিউরের ক্ষেত্রে এ দুটো মেইন স্ট্রিম এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর শোরগোল হওয়ার পর দুদককে নড়তে চড়তে দেখা গেল। তাহলে একটা প্রশ্ন যেটা করেছিলাম শুরুতেই, সেই প্রশ্নের জবাবটা খোঁজার চেষ্টা করি। সরকার দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, এটা ভিজিবল করার চেষ্টা করছে, প্রকাশ্য করার চেষ্টা করছে। এটা শিওর যে ঘটনাগুলো ঘটছে এগুলো আসতে দেয়া হচ্ছে, সামনে আসতে দেয়া হচ্ছে, মিডিয়াকে সাপ্লাই করা হচ্ছে এবং মিডিয়াতে এই নিউজগুলো করতে বলা হচ্ছে। এটা আমি নিশ্চিত, কারণ দুদক কখনো 2-4 জনের বিরুদ্ধে যে তদন্ত করে না তা না, করে। তো সেই তদন্ত আসলে আমরা ধারণা করি বা আমরা নিশ্চিতভাবে বলতে পারি কখনোই সহিনিয়তে করা হয় না। প্রশাসন বা সরকারের মধ্যে নানান রকম গ্রুপ আছে, পাওয়ারের সেন্টার আছে, একজন আরেকজনের বিরুদ্ধে লেগে গিয়ে তাকে দমানোর জন্য, ওকে দমানোর জন্য দুদককে তারা লেলিয়ে দেওয়ার চেষ্টা করে। এনবিআর ডক্টর মতিউর কিন্তু এই ধরনের কথা বলেছিলেন। তার আগে এর আগে 4 বার দুদক লেলিয়ে দেওয়া হয়েছিল, এবং দুদক লেলিয়ে দেওয়ার পরে যেটা হলো, উনি 4 বারই বেরিয়ে এসছেন, এবার 5ম বার কি হবে সেটা পরে দেখা যাবে। সো ওই ঘটনাগুলো হয়েছে, কিন্তু এতদিন আমাদের সামনে এই ধরনের তথ্য আসে নাই। এখন প্রশ্ন হচ্ছে, এটার অডিয়েন্স কি আমরা জনগণ? তাহলে জনগণকে কি কোনো মেসেজ দিতে চায়? মানে সরকার করাপশনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, এতে সরকারের কি লাভ? আমরা ক্লিশে শোনাবে, কিন্তু কথাটা বলতেই হয়, কারণ এটাই হলো মূল আলোচনার বিষয়। একটা ইলেকটোরাল ডেমোক্রেসির কথা আমরা যখন বলি, তখন একটা নির্বাচন যখন থাকে তখন জনগণকে কিছুটা কেয়ার করা। আপনি খারাপ মানুষ হলেও ইউ হ্যাভ টু কেয়ার পিপল। আপনি মানুষের কাছে ভোট যেহেতু চাইতে যাবেন, আপনাকে মানুষকে দেখানোর চেষ্টা করতে হবে যে না, আপনি কিছু কাজ করছেন। দেশে দুর্নীতি নিয়ে প্রচুর কথা হচ্ছে, এবং আওয়ামী লীগ এখন দুর্নীতির অস্বীকার করে না। আমি বহু আওয়ামী লীগ নেতার সাথে টকশো করেছি, আমি দেখলাম যে তাদের টোন এখন এরকম, দুর্নীতি হয়, এবং তারা এটাকে জেনারেলাইজ করার চেষ্টা করেন যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় দুর্নীতি হয়, সারা পৃথিবীতে দুর্নীতি হয়। এগুলোর বিরুদ্ধে কি যুক্তি আছে দিয়ে আসি, আজকে সেটা নিয়ে আলোচনা করছি না, কিন্তু এই কথাগুলো তারা বলেন। সো দুর্নীতি আছে, এবং তাদের ন্যারেটিভ হচ্ছে তাদের দলনেত্রী, দেশের প্রধানমন্ত্রী, তিনি একমাত্র মানুষ যিনি এটাকে নিয়ন্ত্রণে আনতে পারেন, এবং তিনি নিয়ন্ত্রণে আনবেন, তিনি সাইফিয়া, তিনি মেসিয়া, এই ধরনের একটা মেসেজ আমাদের সামনে বলার চেষ্টা করেন। কিন্তু এটা বলেও কি আসলে কোনো প্রয়োজন আছে?
মানুষকে আপনি আসলে কেন পাত্তা দিবেন? মানুষকে আপনি এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন, তো ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের কথাগুলো শুনলেন, তিনি কি বলতে চেয়েছেন বাংলাদেশকে উদ্দেশ্য করে বা বাংলাদেশের বর্তমান সরকারকে উদ্দেশ্য করে, এবং ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? পাশাপাশি অ্যাক্টিভিস্ট, কলামিস্ট এবং সাংবাদিক আলোচক ডক্টর জাহিদ ভাই তিনিও বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণমূলক ব্যাপক আলোচনা করেছেন। সেই আলোচনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? এবং আপনারা যে টুকরো টুকরো সংবাদ দেখলেন, এই সংবাদে সাধারণ মানুষ কি বলতেছে, সাধারণ মানুষের মন্তব্য কি বা তাদের মতামত কি, এই পুরো ভিডিও আপনারা দেখেছেন, দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক নিউজ এবং লাইভ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।